আসসালামু আলাইকুম। ক্রিপ্টোগ্রাফি ফর সাইবারসিকিউরিটি অ্যান্ড ব্লকচেইন এই কোর্সের আরও একটি ক্লাসে অর্থাৎ আমাদের কোর্সের 3 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে রোলস অফ ক্রিপ্টোগ্রাফি ইন কমিউনিকেশন। আজকের ভিডিও এবং পুরো কোর্স জুড়ে আমি জাহিদ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করি। তো প্রথমেই আমরা দেখে নেব আজকে আমরা কি বিষয় পড়তে যাচ্ছি অর্থাৎ আজকের এজেন্ডা সম্পর্কে। তো আজকে আমরা প্রথমেই দেখব CIA ট্রায়েড, দেন আমরা দেখব মেসেজ ট্রান্সফার সিস্টেম বা কমিউনিকেশন সিস্টেম কি, দেন আমরা দেখব রোলস অফ ক্রিপ্টোগ্রাফি ইন কমিউনিকেশন। তো আজকের ভিডিওটা অনেক ছোট হবে কারণ আজকের টপিকগুলো অনেক ছোট, বাট টপিকগুলো বোঝা খুবই ইম্পর্ট্যান্ট। তো চলুন আমরা টপিকের ভিতরে চলে যাই। তো প্রথমেই আমরা দেখব কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ একটা মেসেজ সিস্টেম কিভাবে কাজ করে। মেসেজ সিস্টেম বলতে আমি বোঝাচ্ছি আপনি একজনের সাথে কথা বলতেছেন অনলাইনে, অথবা তার সাথে চ্যাট করতেছেন, অথবা তাকে ভিডিও সেন্ড করতেছেন, যে কোনো প্রকার মেসেজ তাকে সেন্ড করতেছেন। এই যে সেন্ডিং প্রক্রিয়াটা কিভাবে কাজ করে সেটাই। তো এখানে আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখতেছি। সে ব্লক ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি একজন সেন্ডার আছে, একজন রিসিভার আছে, আর মাঝখানে ট্রান্সমিশন মিডিয়াম আছে, এবং ট্রান্সমিশন মিডিয়ামের উপরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেসেজ লেখা এবং একটা ক্লাউডের আইকন দেওয়া আছে। ক্লাউডের আইকন দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে এই মেসেজটা ওই মুহূর্তে অর্থাৎ যখন ট্রান্সমিশন মিডিয়ামের মধ্য দিয়ে যাচ্ছে তখন সেটা ইন্টারনেটের মাধ্যমে যাচ্ছে। তো ইন্টারনেটকে এখানে ক্লাউড দিয়ে দেখানো হয়েছে। তো এটা আসলে কিভাবে কাজ করে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। সেন্ডার প্রথমে তার ডিভাইসে ডাটা জেনারেট করে, সেটা মেসেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, অথবা তাকে যখন অন্য রিসিভারকে অর্থাৎ যার সাথে সে কথা বলতে চাচ্ছে তাকে কল দিতেও পারে। তো এইগুলোকে সাধারণত আমরা ট্রান্সমিশন মোড বলে থাকি। যখন সেন্ডার এটাকে সেন্ড করে তখন মেসেজ হিসাবে ইন্টারনেটে চলে যায়, যে কোনো ধরনের ফরম্যাটেই হোক না কেন সেটা ইন্টারনেটে চলে যায়। এখন ইন্টারনেটে যখন চলে যায় তখন এই বিষয়টা আসলে সেন্ডার অথবা রিসিভার কারোর হাতে থাকে না, বিষয়টা পুরোটাই ইন্টারনেটের উপর নির্ভর করে। এখন এই ইন্টারনেট তো ভালনারেবল হইতেই পারে। তো ইন্টারনেটে কি হইতে পারে, একজন এসে এই মেসেজটাকে হ্যাক করে নিতে পারে, নিয়ে রিসিভারের কাছে পাঠাইতেও পারে, আবার চাইলে সে মেসেজটাকে ডিস্ট্রয় করে দিতে পারে, অথবা এমন করতে পারে যে মেসেজে যে জিনিসটা লেখা ছিল বা যেটা ভিডিও আকারে ছিল ওইটাকে চেঞ্জ করে সে অন্য কিছু তার কাছে পাঠিয়ে দিতে পারে। তো এইখানেই সাধারণত অ্যাটাকগুলো হয়। অ্যাটাকগুলো কখনোই সেন্ডার অথবা রিসিভারের কম্পিউটারে সরাসরি হয় না, এটা ইন্টারনেটের মাধ্যমেই হয়। আর সেন্ডার ও রিসিভারের কম্পিউটারে যদি অ্যাটাক কখনো হয় সেটা খুবই রেয়ার এবং খুবই টাফ সেটা। কিন্তু যখন ইন্টারনেটের মাধ্যমে মেসেজ এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয় তখনই সাধারণত সিকিউরিটি অ্যাটাকগুলো হয়ে থাকে। তো এটাই মূলত কমিউনিকেশন সিস্টেম। তো এরপরে আমরা দেখব হচ্ছে এই কমিউনিকেশন সিস্টেমে CIA ট্রায়েড অর্থাৎ এইখানে আমরা ক্রিপ্টোগ্রাফির ভূমিকাগুলো দেখব। তো এটা আসলে কিভাবে কাজ করে। তো CIA ট্রায়েড নামটা আপনাদের কাছে নতুন লাগতে পারে। তো এটা দ্বারা বোঝাই C ফর কনফিডেন্সিয়ালিটি, অ্যান্ড I ফর ইন্টিগ্রিটি, অ্যান্ড দেন A ফর অ্যাভেলেবিলিটি। এটা পুরোটা এই যে তিনটা বিষয় কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি, এটা আমরা পরবর্তী স্লাইডগুলোতে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করি। তো প্রথমে আছে কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি কি? কনফিডেন্সিয়ালিটি হচ্ছে গোপনীয়তা রক্ষার জন্য অ্যাক্সেস লিমিট করে দেওয়া। এখন অ্যাক্সেস লিমিট করে দেওয়া বলতে বোঝাচ্ছে কোনো কিছুর অধিকারকে লিমিট করে দেওয়া, মানে এখানে বলে দেওয়া যে এই কয়জন এইগুলো দেখতে পারবে। মনে করেন আপনি একটা মেসেজ আপনার ক্লাসরুমের গ্রুপে দিচ্ছেন, অর্থাৎ আপনি আপনার গ্রুপে দিচ্ছেন যেখানে আপনার সহপাঠীরা আছে, ফেসবুক গ্রুপ হতে পারে, হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে, অথবা মেসেঞ্জার গ্রুপ হতে পারে, যেখানেই। তো সেখানে যদি আপনি মেসেজ দেন তাহলে কারা ওই মেসেজটা দেখতে পারবে? তারাই দেখতে পারবে যারা ওই গ্রুপে অ্যাড আছে, তারাই শুধুমাত্র এই মেসেজটা দেখতে পারবে। তার মানে আপনি এই যে মেসেজটা দিলেন এটা আপনার ফ্রেন্ড লিস্টে সবাই কিন্তু দেখতেছে না, এটা দেখতেছে আপনার সহপাঠীরা, কারণ আপনি আপনার সহপাঠীদের গ্রুপে এটা দিচ্ছেন। অথবা আপনি যদি কোনো ফ্রেন্ডকে একটা মেসেজ দেন সেটা তো আর গ্রুপে দেননি, সেটা সে ফ্রেন্ডকে ইনবক্স করছেন। যখন ইনবক্স করছেন তখন কিন্তু সেটা ওই ফ্রেন্ড আর আপনি ছাড়া আর কেউই জানে না। এটাই হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। এখন এই কনফিডেন্সিয়ালিটি রক্ষার জন্য ক্রিপ্টোগ্রাফি খুবই বেশি বড় ভূমিকা পালন করে। কিভাবে পালন করে আমরা একটু দেখি সেটা। তো এখানে ক্রিপ্টোগ্রাফি যে প্রসেসগুলো অবলম্বন করে সেটা হচ্ছে ডেটা এনক্রিপশন। ডেটা এনক্রিপশন বলতে আমরা যে লেখাটা পাঠাই বা যে মেসেজটা পাঠাই সেটা সর্বপ্রথম কিসে পরিণত হয়, সেটা হচ্ছে সাইবার টেক্সটে কনভার্ট হয়। এখন সাইবার টেক্সটে যদি কনভার্ট হয় আপনার কাছে কী আছে আর আপনার ফ্রেন্ডের কাছে কী আছে, কী জিনিস, এটা আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি। যদি কেউ পূর্ববর্তী ভিডিওটা দেখে না থাকেন তাহলে ওই ভিডিওটা দেখে এখানে আসবেন, তাহলে আরও আপনাদের ধারণা ক্লিয়ার
ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আপনি যখন ডাটা পাঠাচ্ছেন তখন আপনার কাছে একটা কি থাকে, আপনার যে ফ্রেন্ডকে পাঠাচ্ছেন তার কাছে একটা কি থাকে। তখন ওই কিটা দিয়ে কি করা হয়, আপনি যে ডাটাটাকে এনক্রিপশন করছেন ওই ডাটাকে আবার ডিক্রিপশন করা, অর্থাৎ সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে কনভার্ট করে তখন সে পড়তে পারে। তো এখানে যদি আমরা ক্রিপ্টোগ্রাফি না ইউজ করতাম তাহলে আমাদের এই মেসেজ যখন সেন্ডার থেকে রিসিভারে পাঠানো হচ্ছে তখন যদি ওই মেসেজটা যখন ইন্টারনেটে ছিল তখন কেউ যদি হ্যাক করে নিত তাহলে তো আমাদের কিছু করা ছিল না, কারণ হ্যাক করে নিলে সে মেসেজটা বুঝে ফেলতো। কিন্তু এখানে সাইফার টেক্সট হওয়ার কারণে ও যদিও বা মেসেজটা হ্যাক করে নেয় তাহলেও কিন্তু বুঝতে পারবে না যে মেসেজে কী লেখা, কারণ সাইফার টেক্সট হিউম্যান রিডেবল না। ওকে, তো এটা একটা প্রসেস। দেন আরেকটা আছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এখন 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের সাথে আমরা হয়তো বা অনেকেই পরিচিত আছি। যখন যাদের গুগল অ্যাকাউন্ট আছে তারা কি করি, আমরা গুগল অ্যাকাউন্ট যদি একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে লগ ইন করতে যাই তখন কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটা আসে। আপনার ওই ডিভাইসে, যে ডিভাইসে আগে গুগল অ্যাকাউন্টে অ্যাড করা ছিল ওই ডিভাইসে একটা কোড যায়, ওই কোডটা এখানে বসাইতে হয়। তাইলে কি হয়, গুগল বুঝতে পারে যে হ্যাঁ এটা আপনি আগে যে ব্যক্তি ছিল আবারও সেই ব্যক্তি ইউজ করতেছে, বাট আরেকটা ডিভাইসে ইউজ করতেছো। সো এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের ক্ষেত্রে ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা হয়। ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে ওই ইউজারকে চেনা হয় আর কি। তো এরপরে আছে বায়োমেট্রিক ভেরিফিকেশন। বায়োমেট্রিক ভেরিফিকেশনও ক্রিপ্টোগ্রাফি ইউজ করা হয়। বায়োমেট্রিক ভেরিফিকেশন বলতে বায়োলজিক্যাল ডেটা নিয়ে যে ভেরিফিকেশন করা হয়, যেমন ফিঙ্গারপ্রিন্ট হইতে পারে, রেটিনা স্ক্যান হইতে পারে, আপনার ফেস রিকগনিশন হইতে পারে। ফোনের ফেস আনলক তো আমরা এখন মোটামুটি সবাই জানি। তো এটাতে আপনার ফেস না দিয়ে যদি অন্য কারোর ফেস দেন তাহলে তো এটা আনলক হবে না। তো এখানেও আপনার ওই ডাটা নেওয়া হয়েছে, আপনার ফেসের ডাটা, ওইটাকে এনক্রিপ্টেডভাবে অর্থাৎ ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে এনক্রিপ্টেড করে রাখা হয়েছে ডেটাবেজে। পরবর্তীতে আপনার ফেসের ছবি নিচ্ছে এবং পরে ওই ফেসের ছবিটা আগের ওইটার সাথে মিলাইয়ে দেখতেছে যে এটা আসলে আপনি কিনা। তো এখানেও ক্রিপ্টোগ্রাফি ইউজ করা হয়। তো কনফিডেন্সিয়ালিটির ব্যাপারটা আমরা মোটামুটি বুঝলাম। এবার আসতেছি হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি কি? ইন্টিগ্রিটি হচ্ছে সেন্ডার যা পাঠাবে রিসিভার ঠিক তাই পাবে। মনে করেন আপনি আপনার ফ্রেন্ডকে লিখলেন কেমন আসো, তাহলে ও যে মেসেজটা পাবে সেটা অবশ্যই কেমন আসো হইতে হবে। অন্য কোনো মেসেজ যদি পাই তাহলে ইন্টিগ্রিটি আর হবে না। ওকে, তো এবার আমরা দেখতেছি একটা বিকাশের উদাহরণ দিই। সেটা হচ্ছে বিকাশের উদাহরণ এই জন্য দিচ্ছি কারণ এটা আমরা সচরাচর প্রতিনিয়ত ইউজ করি, যার কারণে হচ্ছে আমরা এটার উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবো। তো মনে করুন আপনাকে কেউ বিকাশে 2000 টাকা পাঠাইছে। এখন 2000 টাকা পাঠাইলে এই টাকাটা আসলে বিকাশ যেহেতু একটা ব্যাংকের সাথে জড়িত, ব্র্যাক ব্যাংকের সাথে জড়িত, তো ওই টাকার যে অ্যামাউন্টটা ওইটা ব্র্যাক ব্যাংক থেকে নিয়ন্ত্রণ করে। তো আপনাকে 2000 টাকা যদি পাঠায়, সেই মেসেজটা প্রথমে ব্র্যাক ব্যাংকের ডেটাবেজে চলে যাবে এবং ব্র্যাক ব্যাংকের ডেটাবেজে যাওয়ার পরে ওই ডেটাটাকে ওরা প্রসেস করবে। প্রসেস করে কি করবে, সেই ডেটাটা আপনার ফোনে পাঠাবে। আপনার ফোনে পাঠাইলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। এখন এখানে দেখুন 2বার মেসেজ কিন্তু ট্রাভেল করতেছে, অর্থাৎ যে আপনাকে টাকা পাঠাচ্ছে তখনও কিন্তু অনলাইনের মাধ্যমে মেসেজটা বিকাশের ব্র্যাক ব্যাংকের সার্ভারে যাচ্ছে, আবার ওই ব্র্যাক ব্যাংকের সার্ভার থেকে মেসেজটা আপনাকে পাঠাচ্ছে যে হ্যাঁ আপনি এত টাকা রিসিভ করছেন। তো এখানেও কিন্তু অনলাইনের মাধ্যমে আসতেছে বিষয়টা। তো যখন মেসেজ অনলাইনে থাকে তখন কিন্তু রিসিভার বা সেন্ডার কারোর হাতেই এটা থাকে না যে আমরা ডাটাটা পাবো কিনা অথবা ডাটাটা হ্যাক হতে পারে কিনা, এটার উপর আমাদের কোনো হাত থাকে না। তখন কি করতে পারে, কেউ যদি হ্যাক করে ডাটাটাকে চেঞ্জ করে বলে দেয় যে আপনি 20,000 টাকা রিসিভ করছেন, তখন আপনার অ্যাকাউন্টে কিন্তু 20,000 টাকা আসেনি, আসছে 2,000 টাকা, বাট আপনাকে দেখাচ্ছে 20,000 টাকা। তার মানে এখানে কি হয়েছে, কেউ আপনার মেসেজটাকে হ্যাক করে 2000-এর জায়গায় 20,000 লিখে দিছে। তার ফলে অসুবিধাটা কি হলো, সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের লস হয়ে গেল। তো এখানে বিষয়টা হচ্ছে ইন্টিগ্রিটি আর রক্ষা হইল না। তো এই ইন্টিগ্রিটি রক্ষার ক্ষেত্রেও আমাদের ক্রিপ্টোগ্রাফি ইউজ করা হয়। যদি ক্রিপ্টোগ্রাফি ইউজ করে এটাকে সাইপার টেক্সটে কনভার্ট করা থাকতো তাহলে কি হইতো, ওই সাইপার টেক্সটে কনভার্ট করার জন্য কি ইউজ করা হয়েছে ওই কিটা কিন্তু আপনার কাছেও থাকতো, আবার ওই যে ব্র্যাক ব্যাংকের সার্ভারের কাছেও থাকতো। যদি কেউ মেসেজটা চেঞ্জ করে দিত হ্যাক করার পরেও, তাহলে কিন্তু সে কিটা জানতো না। এখন কিটা যদি না জেনে সে মেসেজ চেঞ্জ করে, তো মেসেজ যদি চেঞ্জ হয়ে যায় তখন তো আর ওই আপনার কাছে যে কি ছিল ওই কি দিয়ে ওই মেসেজটা আর ওপেন হবে না, কারণ 2000-এর জন্য যে কি জেনারেট হয়েছে 20,000-এর জন্য তো ওই কি জেনারেট হবে না। তখন কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন বা ব্র্যাক ব্যাংক সহজেই বুঝতে পারবে যে মেসেজে কোনো ঘাপলা আছে। তো এটাই হচ্ছে ইন্টিগ্রিটির বিষয়। তো এখানেও ক্রিপ্টোগ্রাফি হেল্প করতেছে। দেন পরবর্তীতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি হচ্ছে যখন প্রয়োজন তখন পাবো। তার মানে আপনি যদি গুগল সার্চ করেন, মনে করেন আপনি রাত 10টার সময় একটা বিষয় গুগল সার্চ করলেন, রাত 12টায় করলেন বা রাত 3টায় করলেন, যখনই সার্চ করেন না কেন আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু পেয়ে যান। তো এটা হচ্ছে গুগল সার্চের বিষয়। তো গুগল সার্চের এই কারণে গুগল সার্চ আপনি যখনই লাগতেছে আপনি তখনই পাচ্ছেন, এই জন্য এটা অ্যাভেলেবল বলা হয়। তো এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি গুণ। তো যদি আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশে যখন এডুকেশন বোর্ড রেজাল্ট দেয় তখন কিন্তু অনেকেই একত্রে এসএসসি জিএসসি এগুলোর রেজাল্ট যখন দেয় তখন অনেকে একত্রে কিন্তু সার্ভারে ঢুকে যায়, যার কারণে সার্ভারটা
ফল করে, অর্থাৎ সার্ভার আর ডেটা দিতে পারে না, তখন সার্ভার আমরা বলি যে সার্ভার হ্যাং করছে বা সার্ভার ডাউন হয়ে গেছে এরকম বলি। তো এগুলো কেন হয়? এগুলো হয় অ্যাভেলেবিলিটির অভাবের কারণে। তার মানে এটাকে অত সুন্দরভাবে সাজানো হয়নি ওয়েবসাইটটাকে, যার মাধ্যমে সে অনেক বেশি পরিমাণ ইউজার হ্যান্ডেল করতে পারে। কারণ নর্মালি ওই ওয়েবসাইটে অতগুলো ইউজার হয় না, ওখানে জাস্ট একটা নির্দিষ্ট টাইমে অত বেশি ইউজার হয়। তো ওই ওয়েবসাইটের পিছনে তো আমরা এত বেশি পরিমাণ ইনভেস্ট করতে পারবো না চাইলেও, কারণ হয়তো বা বছরে 2-3 বার ওখানে ভিড় হয়, তাছাড়া তো ভিড় হয় না। তো এই জন্য এটা হচ্ছে অ্যাভেলেবিলিটির ডাউন হয়ে গেল। তো অ্যাভেলেবিলিটি যখন ডাউন হয়ে যায় বা অ্যাভেলেবিলিটি যখন ইনশিওর না করা যায়, তখন যে অ্যাটাকটা হয় সেটাকে বলা হয় ডিনাইল অফ সার্ভিস, যেটাকে আমরা ডস বলে থাকি। তো ডিনাইল অফ সার্ভিস মানে হচ্ছে আপনি চাচ্ছেন কোনো কিছু একটা অনলাইন এন্টিটি থেকে বা একটা সার্ভার থেকে, কিন্তু সেই সার্ভারটা আপনাকে সেটা দিতে পারতেছে না। তার মানে কি হইলো? সে দিতে না পারার কারণে ডিনাইল করলো। কিসের জন্য ডিনাইল করলো? সার্ভিসের জন্য ডিনাইল করলো। এই জন্য এটাকে বলা হয় ডিনাইল অফ সার্ভিস বা ডস অ্যাটাক। তো এটা সম্পর্কে আমরা পরবর্তীতে আরও জানবো। তো এভাবেই মূলত ক্রিপ্টোগ্রাফি সিআইএ ট্রায়েড অর্থাৎ কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটির মাধ্যমে আমাদের পুরো মেসেজ সিস্টেমটাকে অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমটাকে এনশিওর করে। তো আজকের সেশনে যদি কোনো কিছু বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি কমেন্ট সেকশনে জানাইতে পারেন, আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ সেটার সলিউশন দেওয়ার ট্রাই করব। আর আজকের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে যদি মনে করেন ভিডিওটা তাদের জন্য প্রয়োজনীয়, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট।